হঠাৎ সন্ধেতে আমরা বিভিন্ন ধরনের গল্প প্রচার করে থাকি, অলৌকিক, গোয়েন্দা, তন্ত্রমন্ত্র ইত্যাদি। অলৌকিক গল্পের আবহে আমরা দেখেছি সেখানে তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক, কালা জাদু ইত্যাদির ব্যবহার হয়ে থাকে। লেখক তার গল্পের রোমাঞ্চকর আবহ সৃষ্টির জন্যই এইগুলির ব্যবহার করে থাকেন। হঠাৎ সন্ধে কোনো রকম কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে নিবেদন, অনুগ্রহ করে গল্প শোনার আনন্দে এই গল্পগুলি গ্রহণ করুন। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তারানাথ তান্ত্রিক লোকমুখে জনপ্রিয় এই নামে সৃষ্টি হয় 1940 সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। তবে তিনি এই চরিত্রটি সমন্বিত দুটি ছোট গল্প লিখেছিলেন এবং এই গল্প দুটির মাধ্যমে তারানাথের তান্ত্রিক জীবনের সূচনা হয়। বিভূতিভূষণের মৃত্যুর পরে তার পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় স্মৃতির গহীন থেকে তুলে আনেন তারানাথকে। তার লিখনে রূপ পায় বাংলার সংস্কৃতির শিকড়ে থেকে যাওয়া এক অজানা ভুবন। তারানাথ চরিত্রটি বিপুল জনপ্রিয়তা পেতে শুরু করে। এই চরিত্রকে নিয়ে লেখা সমস্ত গল্পগুলি অলৌকিক, অস্বাভাবিক, রহস্য এবং জাদু বাস্তবতার উপর ভিত্তি করেই হয়ে থাকে। হঠাৎ সন্ধেতে পূর্বেও আপনারা তারানাথ তান্ত্রিকের গল্প শুনেছেন। আজ আপনাদের ভালোবাসায় আবার ফিরেছে তারানাথ। আজ আপনি শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও তারাদাস বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি তারানাথ চরিত্রকে ঘিরে তারানাথ তান্ত্রিকের গল্প, তারানাথ তান্ত্রিক ও খ্যাপা কাপালিকের খিদে। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধর আমি সৌরভ। গল্পটির কলমে সুপর্ণা চ্যাটার্জি ঘোষাল। প্রধান চরিত্রে তারানাথ, কিশোরী চরণ দাস দলুই। শুরু হচ্ছে আজকের নিবেদন, তারানাথ তান্ত্রিকের গল্প, তারানাথ তান্ত্রিক ও খ্যাপা কাপালিকের খিদে। ধবলি গাইটা এখনো ঘরে ঢুকল না। এদিকে সাঁঝ নেমে আসছে। নিরুপমার দুশ্চিন্তার অন্ত নেই। সে হাতে লণ্ঠন ঝুলিয়ে কাঁচা রাস্তায় নেমে এলো। এই পথ ধরে কিছু দূর গেলেই চাষ জমি। মটর শাকের চাষ হয়েছে বিঘার পর বিঘা জুড়ে। সেই লোভেই যদি গরুটা ওদিকে গিয়ে থাকে তাহলে তো সর্বনাশ। কে কখন ধরে পিঠে দুঘা বসিয়ে দেবে তার ঠিক নেই। দোষও কাউকে দিতে পারে না। তার ধবলির একটু খাই খাই বেশি। কচি লকলকে মটর শাক দেখে সে আর ঘাস খেতে চায় না। ওদিক পানে যায়। এমনিতে সে সন্ধ্যের আগেই গোয়ালে ঢুকে পড়ে, কিন্তু আজ আঁধার হওয়া সত্ত্বেও ঢুকছে না। পথঘাট শুনশান। চাষের কাজকর্ম দেখাশোনা করে যে যার নিজের ঘরে ঢুকে পড়েছে। পাখিরা বাসায় ঢুকছে। আকাশে একটা দুটো তারা ফুটে উঠছে। নিরুপমা রাস্তা দিয়ে যেতে যেতে ক্ষেতের সীমান্তে এসে উপস্থিত হল। কুয়াশার পাতলা স্তর পড়েছে চারিদিকে। কেমন ঝাপসা দেখাচ্ছে চারিদিকটা। শীত শীত লাগছে অল্প। কোমরে গোছা আঁচলটাকে খুলে গায়ের মধ্যে ভালো করে জড়িয়ে নিল নিরুপমা। এমন সময় একটা দমকা বাতাসে তার গায়ের আঁচল খসে পড়ল। খসে পড়ল নয়, বলা ভালো, কেউ যেন টেনেই তার গা থেকে আঁচলটা খুলে দিল। নিরুপমা চমকে গিয়ে চারপাশে তাকায়। কোথাও কেউ নেই। তার সামান্য ভয় করে। একে অন্ধকার, তাই আবার একা মেয়ে মানুষ।
আবার সে আঁচলটা জড়িয়ে নিল গায়ে। ধুবলির নাম দিয়ে একটা হাঁক দেয় নিরুপমা। কাছে পিঠে থাকলে গরুটা তার স্বরে ঠিক সাড়া দেবে, কিন্তু কেউ সাড়া দিল না। তার কণ্ঠস্বর ধ্বনিত হয়ে তার কাছেই ফিরে এলো। আবার সেই এক ঝলক দমকা হাওয়া। এবারে নিরুপমা স্পষ্ট বুঝতে পারল কেউ সত্যি তার শরীর স্পর্শ করছে। এভাবে গায়ে জড়িয়ে রাখা আঁচল সামান্য বাতাসে খুলে যেতে পারে না। ধুবলির নাম দিয়ে ডাক দিতে গিয়েও সে আর পারল না। কোনো অদৃশ্য হাত এসে তার মুখে চেপে ধরে। কি শক্ত সেই হাতের চাপ! আর একটা হাতের নোংরা স্পর্শ নিজের শরীরে সে অনুভব করে। তার পেটে, স্তনে, নিতম্বে সরীসৃপের মতো ঘুরে বেড়াচ্ছে সেই হাত। ভয়ে নিরুপমা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে ছুটে বাড়ির দিকে যায়। পারে না, কেউ তাকে মাটিতে আছড়ে ফেলে, তার উপর চেপে বসেছে। শূন্যের সঙ্গে লড়াই করে যে তা যায় না, তবু নিরুপমা ওই শূন্যের মধ্যেই হাত পা ছোঁড়ে, ছটফটিয়ে উঠে মুক্তি চায়। কিন্তু চারিদিক থেকে আরো ঘন কুয়াশা এসে ঢেকে দেয় নিরুপমাকে। তাকে আর দেখতে পাওয়া যায় না। পৌষের মাঝামাঝি এই সময়গুলোতে দুপুর পেরোতে না পেরোতেই দিনের আলো ঝুপ করে নেভে আসে। বিকেল বলে যেন কিছুই নেই। সন্ধ্যের মুখে বাড়ি ফেরার সময় উত্তরে বাতাস এসে হাড় গোড় অব্দি কাঁপিয়ে দেয়। গায়ের শালটা ভালো করে জড়িয়ে নিয়ে মটলেনের গলির মুখে দাঁড়ালাম। কিশোরী আসবে বলেছে। তারই একটি স্বভাবের জন্য আমাদের বন্ধুত্বে না কোনোদিন পূর্ণচ্ছেদ পড়ে যায়। সে বেটা বড্ড দেরি করে। এই শীতে আর কাহাতক দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করে বাবু। এদিকে বাতাসও যেন সেই ষড়যন্ত্রে সামিল হয়েছে। বাতাসে ভর দিয়ে তেলে ভাজার দোকান থেকে ভেসে আসা গরম কচুরির সুগন্ধ আমার নাকে ঠেকল। পেটটা কেমন যেন চনমনিয়ে উঠল। এতক্ষণে কিশোরী যদি এসে পড়তো তাহলে বেশ দুজন মিলে তারনাথের বাড়ি গিয়ে বসা যেত। আহা, সেই বৈঠকখানার উষ্ণতার কথা ভাবতেই মনটা ভালো হয়ে গেল। কিন্তু কিশোরীটার কোনো কাণ্ডজ্ঞান থাকবে তবে না। ধুত্তর বলে তেলে ভাজার দোকানের দিকে পা চালালাম। আগে পেট ভরে কচুরি খাবো, তারপর অন্য কথা। গরম গরম ঘিয়ে ভাজা খাস্তা কচুরির কথা ভাবতে গিয়েই জিভে জল চলে আসছে। আহা, মুখে দিলেই যেন অমৃত। দোকানের কাছাকাছি গিয়েছি এমন সময়, আরে তুমি এত তাড়াতাড়ি চলে এসেছো বলে পেছন থেকে একজন হাঁক দিল। আমি দাঁত কিড়মির করে পেছন ফিরলাম। কিশোরী বেটা একগাল হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বেশ রেগে রেগেই উত্তর দিই, তাড়াতাড়ি তাড়াতাড়ি। বলি, ট্যাঁক ঘড়িটা কি পুকুরের জলে বিসর্জন দিয়ে এসছো কিশোরী? সময় কটা হলো খেয়াল আছে? কখন আসতে বলেছিলে আমাকে? কিশোরী এই লম্বা একটা জিভ কাটল। হ্যাঁ, হে, তোমাকে তো 4:15 এখানে অপেক্ষা করতে বলেছিলুম, তাই না? আরে ভাই, ঘাট হয়েছে, আজকের মতো মাপ করে দাও। এই দেখো, কান ধরছি। বলে সে সত্যি নিজের 2 হাত দিয়ে কানের লতি খপ করে ধরে ফেলল। আমিও হেসে ফেললাম। কিশোরীর এই রঙ্গ করা দেখে ওর ওপর রাগ করে থাকতেই পারি না। ছদ্ম কোপে বলি, তা কি রাজকার্য পড়ে গেছিল শুনি? এতক্ষণ ধরে অপেক্ষা করতে হলো আমাকে? আর বলো না ভাইয়া, আসার পথে মিত্রবাবুদের যে কালীবাড়িটা পড়ে সেখানে এক নতুন সেবাইত এসেছে। বলতে বলতেই তাড়া দিয়ে ওঠে কিশোরী। আরে ধুর, এখানে গপ্প ফেদে লাভ নেই, চলো সঠিক আসরে গিয়ে সবাই মিলে জমিয়ে গল্প করবো খন। আমিও বারণ করলাম না। মনটা এবার বৈঠকখানার দিকে টানছে। চায়ের তেষ্টাও পেয়েছে। দাঁড়াও, এক চাঙাড়ি তেলে ভাজা কিনে নি, তারপর। বলে উড়িয়া দোকানদারের থেকে জিলিপি আর কচুরি কিনে তারানাথের বাড়ির দিকে হাঁটা দিলাম। সেই চেনা পরিচিত দরজা, তারানাথের নেম প্লেট লাগানো, তারানাথ জ্যোতির্বিনোদ। বাকিটা
আমাদের দুজনের পড়ে পড়ে মুখস্থ হয়ে গেছে। দরজায় কড়া ধরে নাড়া দিতেই একটু পরে দরজা খুলে গেল। হাসি মুখে চারি এসে দাঁড়িয়েছে। আসুন, বাবা আপনাদের জন্যই অপেক্ষা করছেন বলে চারি দরজা ছেড়ে বাড়ির মধ্যে ঢুকে গেল। কিশোরী অবাক গলায় আমাকে জিজ্ঞাসা করে, এও কি যোগ বলে জানতে পারে নাকি? বৈঠকখানা থেকে গম গমে গলার হাসি ভেসে এলো। আরে বাবা, মনের টান বলেও তো কিছু হয় নাকি? এত তুচ্ছ বিষয়ের জন্য আমি অতীত বিদ্যা প্রয়োগ করি না। ঠাকুরমশাই, কিশোরী ধপ করে একটা চেয়ারের উপর বসে পড়ে। আপনাকে আশ্চর্য নেই। আপনি কি যে জানেন আর কি যে জানেন না সে নিয়ে আমার ঘোর বিস্ময় আছে। তারানাথ হেসে ওঠে। তার কণ্ঠস্বরটি মেঘমন্দ্র। এই যেমন এখনই তোমার সম্পর্কে আরও একটা কথা বলে দিতে পারি। কি কথা? আমার পকেটে পাসিং শোয়ের প্যাকেটটা রাখা ছিল, সেটা তারানাথের পায়ের কাছে রাখলাম। তারানাথ একটা সিগারেট ধরিয়ে বলে, এই যেমন কিশোরী এখানে আসার পথে কোনো কালী মন্দির হয়ে এসেছে। খুব যদি ভুল না বলে থাকি তাহলে মিত্রবাবুদের কালীবাড়ি হবে। কিশোরীর দিকে তাকিয়ে দেখি বিস্ময়ে তার চোয়ালখানা ঝুলে পড়েছে। সে অবাক চোখে আমার দিকে তাকায়। দেখলে, বললাম না মন্ত্রবল প্রয়োগ করেছে। পেলে তো প্রমাণ। আমি ভ্রু কুচকে তারানাথের দিকে তাকাই। দেখি সে মিটমিটিয়ে হাসছে। তোমার কপালে ওই লাল সিঁদুরের তিলকটির কথা ভুলে গিয়েছ বলে মনে হয়। কোনো মন্দিরে, বিশেষ করে কালী মন্দিরে না গেলে এমন তিলকখানি তোমার কপালে থাকার তো কথা নয়। আর তিলকটি ঘেটেও যায়নি, মানে সদ্যই তোমার কপালে একটা কেউ পরিয়ে দিয়েছেন। আর মিত্রবাবুদের কালীবাড়ি আমার বাড়ি আসার পথেই পড়ে, ফলে ওইটি হওয়ার সম্ভাবনাই প্রবল। কি ঠিক কি না? কথাটা শুনেই আমি হাততালি দিয়ে উঠলাম। বললাম, ব্রাভো ব্রাভো, চমৎকার ঠাকুরমশাই। তারানাথ প্রসঙ্গটা বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করল। মাঝে মধ্যে তারানাথের মধ্যে এই ছেলে মানুষই ভাবটা ফুটে ওঠে। তখন কে বলবে সে 50 এক প্রবীণ। আমি বললাম, আচ্ছা কিশোরী, এই মন্দিরের সেবায়িত নিয়ে কি যেন বলবে বলছিলে, এইবার বলো। হ্যাঁ, বলছি। চেয়ারের মধ্যে নড়ে চড়ে গুছিয়ে বসল কিশোরী। ইতিমধ্যে চারি এসে ঘরে ঢুকল। তার হাতে একটা ট্রে, তার মধ্যে 3টে বাটিতে আমাদের আনা তেলে ভাজা, নারকেল নাড়ু আর 3 কাপ ধোঁয়া ওঠা চা। নিন, এই সামান্যটুকু খেয়ে নিন, আমি আর এক প্রস্থ চা দিয়ে যাবক্ষণ বলে চারি ভিতরের ঘরে ঢুকতে যাচ্ছিল। তারানাথ তাকে পিছন থেকে ডাকে, বলে, শোন মা, আজকে কিন্তু এরা আমাদের এখানেই খাওয়া দাওয়া করবে। তেমন আয়োজনখানাই কর দেখি তো। চারি মিষ্টি হেসে মাথা নাড়ায়। গোবিন্দভোগ আতো পাচ্ছি একটুখানি, পোলাও আর আলুর দম করে দি বাবা। কি কাকাবাবু, আপনাদের কোনো অসুবিধা নেই তো? আমরা দুজনেই একসঙ্গে হাঁ হাঁ করে উঠি। আরে না না, অসুবিধে আবার কি। চারি অন্দরমহলে ঢুকে যেতেই কিশোরী নিজের কথার খেই ধরে বলে, মিত্রবাবুদের কালীবাড়িতে এক সেবক এসেছেন। আগে একে কখনো দেখিনি। বৃদ্ধ ভট্টাচার্য মশাই মায়ের সেবা করে এসেছেন এতদিন। এই নতুন সেবককে দেখলেই মন থেকে ভক্তি জাগে। পরনে রক্তাম্বর, গলায় রুদ্রাক্ষের মালা, এক মাথা কালো চুল। হা, শুনলাম তিনি নাকি অলৌকিক ক্ষমতাও ধরেন। যদিও আমি এসবে বিশ্বাস টিশ্বাস করি না, কিন্তু পাড়ার লোকে বলা বলি করছিল আর কি। আজ আমি কালী মন্দিরের পাশ দিয়ে আসছি, তো সেই সেবাইতি আমাকে হাতছানি দিয়ে ডাকলেন। আমি কাছে যেতেই কপালে এই তিলক কেটে দিয়ে হাতে প্রসাদ দিলেন। আপনিই বলুন ঠাকুরমশাই, আমি যে আজ আপনার সঙ্গে দেখা করতে আসব সে কিভাবে জানবে?
তারানাথ মুখে কিছু বলল না, শুধু একটা বলে মাথা নেড়ে চুপ করে গেল। তাকে দেখে মনে হলো সেই যেন কোনো গভীর চিন্তায় ডুবে গেছে। আমি মৃদু গলায় ডাক দিলাম যে, ঠাকুরমশাই, ঠাকুরমশাই। যেন কোনো অতল থেকে তিনি উঠে এলেন। কিছু বললে? কিশোরী ভ্রু কুঁচকে তাকায়। ঠাকুরমশাই, কি অন্য কিছু ভাবতে শুরু করেছিলেন নাকি? হ্যাঁ। তারানাথ মাথা নাড়ে। তোমার এই সেবকের কথা শুনে আমার বহু বছর আগের এক অভিজ্ঞতার কথা মনে পড়ে গেল। আমি আর কিশোরী গল্পের আভাস পেয়ে নড়ে চড়ে বসি। আমি বললাম, ঠাকুরমশাই, তাহলে সেই গল্পটাই শোনান না। তারানাথ আমার দিকে তাকায়। গল্প নয় হে, গল্প নয়, বাস্তব অভিজ্ঞতা বলো। আমি মনে মনে এক হাত লম্বা জিভ কাটলাম। তারানাথ এই বিষয়ে খুব আবেগপ্রবণ। তার অভিজ্ঞতাকে কিছুতেই গাল গল্প মানে গুল বলা চলে না। আমি তাড়াতাড়ি বলে উঠি, আরে মুখ ফসকে বেরিয়ে গেছে, ও আপনি কিছু মনে করবেন না, এখন অভিজ্ঞতাটাই শোনান। তারানাথ তার অভিজ্ঞতা বলতে শুরু করে। মধুসুন্দরী দেবীর আশীর্বাদ পাওয়ার আগে আমি বহু জায়গায় ঘুরে বেরিয়েছি, সে কথা তো তোমরা জানোই। উপযুক্ত গুরুর সন্ধানে গ্রাম বাংলার হেন কোনো গ্রাম নেই যেখানে আমি হয়তো যাইনি। মাঠে ঘাটে প্রান্তরে যেখানে কোনো সাধুক দেখেছি তার সঙ্গে ছুটে গিয়েছি। দিন কয়েক তার সঙ্গে থাকি, তার সাধনা পদ্ধতি দেখি, শিক্ষা লোভের চেষ্টা করি, কিন্তু সাফল্য আমার কিছুতেই আসছিল না। অধিকাংশ সাধুই হয়ে যায় ভণ্ড, কিংবা অতি নিম্ন স্তরের বৈশাচিক কিছু তন্ত্র সাধু নাটকুই জানে। ওতে আমার পোষাবে না। এইভাবেই উপযুক্ত গুরুর সন্ধানে আমি ঘুরতে ঘুরতে এসে হাজির হলাম বাতাসপুরের গ্রামে। অজয় নদীর পাড়ে ছোট্ট একটা গ্রাম, সবুজ গাছগাছালিতে ভরা, পুকুর পুকুরে পদ্ম শালুক ফুল, তারই মাঝখান দিয়ে হাঁস ঘুরে বেড়াচ্ছে। গাছে গাছে পাখিদের কলতান, বুঝলে, এক্কেবারে ছবির মতো সাজানো গোছানো গ্রাম। আপন মনে ঘুরতে ঘুরতে গ্রামের শেষ সীমায় এসে পড়লাম। গ্রামের সেই সীমান্তে বহু প্রাচীন বিশালক্ষী মন্দির। তারপর আর কোনো জনবসতি নেই। শুরু হয়েছে চাষের জমি, মন্দিরের গায়ে বড় বড় ফাটল, ফাটল বেয়ে নেমে এসেছে গাছের শেকড়। মন্দিরের চূড়া বলে কিছুই নেই। কালের হস্তক্ষেপে সেটি ধূলিসাৎ হয়ে গিয়েছে। পাথরের গায়েও শ্যাওলার পরত। মন্দিরের চতুর্দিক পাথর দিয়ে বাঁধানো, যদিও সেই বেদির অধিকাংশ স্থানই ভাঙা। আমি সেই বেদিতে বসে জিরিয়ে নিচ্ছি, এমন সময় সেখানে এক ব্যক্তি এসে উপস্থিত হলেন। পরনে খেটো ধুতি হাঁটুর উপর, গায়ে একটা সুতির ফতুয়া, কাঁধে গামছা। চেহারা আর পোশাক আশাক দেখলেই বোঝা যায় সে স্থানীয় লোক। আমার বয়স অল্প, তার উপর আবার ভিন দেশের লোক। সন্দেহ হওয়াটাই স্বাভাবিক না? এই বয়সী ছেলে ছোকরার মতিগতি বিশেষ ভালো তো হয় না। সেই লোকটা গলায় সামান্য সন্দেহের সুর নিয়ে জিজ্ঞাসা করল, মশাইয়ের বাড়ি কোথায়? তা এখানে কোন উদ্দেশ্যে আসা হইছে? লোকটা যে আমাকে ভালো চোখে দেখছে না সেটা বেশ বুঝতে পারলাম। তাকে দোষ দেওয়া যায় না। আমি কিন্তু বেশ সহজ গলাতেই জবাব দিলাম, আগে আমার নাম তারানাথ চক্রবর্তী। আপনাদের গ্রামটা খুব ভালো লেগে গেল, তাই মনে হলো দুদণ্ড চিরিয়ে নিই। এমন স্নিগ্ধ গ্রামে এলে মনে হয় যেন মায়ের কোলে এসে বসেছি। আবার সেই হারিয়ে যাওয়া শৈশবকে যেন ফিরে পেয়েছি। লোকটাকে নিজের উদ্দেশ্য খোলসা করে যদিও কিছু বললাম না, তবে সব কথা মিথ্যে বলিনি। গ্রামটা দেখে
আমার সত্যি ভালো লেগেছে। বাহ বাহ, সে তো বটেই, সে তো বটেই। তবে এখানে থাকবে কোথায়? নিজের গ্রামের প্রশংসা শুনে লোকটাও দেখলাম বেশ খুশি হয়েছে। তবে তার মুখ চোখ দেখে যে একটা মৃদু অন্ধকার নেমে এলো তা আমার দৃষ্টি এড়ায়নি। আমি একটু থমকে গিয়ে বললাম, কেন? এই যে নীল টলটলে জলের দিঘি আছে, তার জল না হয় খাবো পেট ভরে, আর অপরূপ সুন্দর মন্দিরও আছে। এখানেই খোলা আকাশের নিচে আশ্রয় না হয় নিয়ে নেব। অসুবিধা তো কিছুই দেখছি না। ঈশ্বরের কৃপায় কোনো বিপদ আপদও আমাকে স্পর্শ করতে পারবে না, তাই বলেই আমি মনে করি। বলে আমি মন্দিরের গর্ভগৃহের দিকে তাকালাম। গর্ভগৃহটা অন্ধকারাচ্ছন্ন। বাইরে রোদ্দুর ভেতরে প্রবেশ করতে পারেনি। তাই মন্দিরের ভেতরে কি বিগ্রহী আছে সেটাও বুঝলাম না। কিন্তু সেই দেবতার উদ্দেশ্যে হাত জোর করে কপালে ঠেকালাম। লোকটা বলল, এটা মা বিশালক্ষীর মন্দির। দেবীর পাষাণ প্রতিমা এখানে প্রতিষ্ঠিত। মা আমাদের গ্রামবাসীদের রক্ষা করেন, আপনার রক্ষাও তিনি করবেন। কিন্তু মা যে আজকাল সত্যি পাষাণ প্রতিমা হয়ে গেছেন, আমাদের দিকে আর মুখ তুলে তাকান না। বলে আচমকাই সে চুপ করে যায়। কিন্তু কিন্তু কি? লোকটার কথা থামিয়ে দেওয়ার ভঙ্গিতে কেমন যেন একটা সন্দেহ হলো। পুরোটা জানার একটা অদম্য কৌতূহল আমাকে পেয়ে বসে। জানি না, আপনাকে বলাটা ঠিক হবে কিনা জানি না। আপনি ছেলে মানুষ, তাই আবার অন্য গায়ের লোক কি মনে করবেন তা ঠিক নেই। না না, ও কিছু না, ও কিছু না। বলে লোকটা গ্রামের রাস্তা ধরতে যাচ্ছিল। আমি এত সহজে তাকে রেহাই দিলাম না। শটান তার সামনে গিয়ে মুখোমুখি হয়ে দাঁড়ালাম। মশাই, আপনি নির্দ্বিধায় আমায় সব কথা খুলে বলুন। কোনো সমস্যায় পড়েছেন নাকি আপনি? কে বলতে পারে আমি হয়তো সমস্যার সমাধান করে দিলাম। আমার গলায় নিশ্চয়ই আশ্বাসের সুর ছিল। লোকটার চোখের দিকে তাকিয়ে দেখি ফর্সা ফুটে উঠল। এ আসুন আসুন আসুন, ওই 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 চাতালে বসা যাক। বলে মন্দিরের চাতালে উঠে কাঁধের গামছাটা খুলে চাতালের ধুলো ঝেড়ে সেখানে বসে পড়ল। আমিও তার পাশে গিয়ে বসি। লোকটা তার কথা বলতে শুরু করলো। আমাদের এই গ্রাম একেবারে নিরুপদ্র বলা চলে। মানুষের সদ্ভাব আছে, যা আজকাল আর সচরাচর দেখা যায় না। আমরা সকলেই একে অপরের বিপদে আপদে পাশে দাঁড়াই। কিন্তু বিগত কয়েক মাস ধরে এমন এক সমস্যায় আমরা সকলে পড়েছি, যা থেকে কেউ উদ্ধারের পথ খুঁজে পাচ্ছি না। বিপদ? কিসের বিপদ? আমি নড়ে চড়ে বসলাম। দেখুন, মানব সৃষ্টি কোনো অসুবিধা হলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে তার মোকাবিলা করতে পারি। কিন্তু তা যদি হয় অলৌকিক, অপ্রাকৃত, তাইলে কোথায় যাব? এই বলে লোকটা চুপ করে গেল। আমি এইবার মনে মনে আশ্বস্ত হয়ে উঠলাম। এতদিন এই মার্গে চলতে গিয়ে কিছু কিছু বিদ্যা আমি অর্জন করতে পেরেছি। যদি অপ্রাকৃত কোনো শক্তি এই গ্রামের অনিষ্ট করেছে, আমি তার সঙ্গে লড়াই করতে পারবো। সে কথা লোকটাকে জানাতেও ভুলি না। দেখুন, এতক্ষণে খেয়াল পড়ল লোকটার নাম অব্দিও জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছি। আগে আমার নাম শরণ দাস দলুই। চরণ মশাই, এই অলৌকিক আর অপ্রাকৃত শক্তি নিয়েই আমার ওঠা বসা। এটাই আমার সাধনার পথ। ফলে আমি যতদূর সম্ভব আপনাকে সাহায্য করতে প্রস্তুত।
এই গ্রামটি না আমার বড় ভালো লেগে গেছে। একে যে কোনো বিপদের হাত থেকে রক্ষা করতে আমি আপ্রাণ চেষ্টা করব। করবেন ভাই? আমাদের আমাদের সাহায্য করবেন আপনি? চরণদাস আপ্লুত হয়ে আমার হাত দুটিকে জড়িয়ে ধরল। তাহলে আপনাকে খোলাখুলি বলি সবটা, ভালো করে শোনেন। আমি মাথা নেড়ে সায় দিলাম। মাস কয়েক আগে ওই সামন্ত খুড়োর বড় বৌমা নিরুপমা সাঁঝ বেলাতে তাদের গাই খুঁজতে বেরিয়েছিল। সন্ধ্যের দিকে তাদের ধবলি গাই ফিরে এলেও নিরুপমার বাড়ি ফিরে এলো না। কেন? আমি কৌতূহলী হয়ে উঠি। প্রথমে কেউ লক্ষ্য করেনি। আমাদের গ্রাম ঘরে বিকেলের দিকে মেয়ে মানুষেরা গা ধুয়ে পুকুরে যায়। কেউ কেউ গল্প গুজব করতে করতে শ্বাসও লাগিয়ে দেয়। নিরুপমার ক্ষেত্রেও তেমনই মনে করা হয়েছিল। কিন্তু রাত নামার পরেও যখন বৌমা ঘরে ফিরল নি, আমরা সবাই লণ্ঠন মশাল নিয়ে তাকে খুঁজতে নামি। অনেক খোঁজাখুঁজির পরে এই মটর ক্ষেতের দিকে তাকে খুঁজে পাই। আমি আশ্বস্ত হলাম। ও যাক যাক, তাকে খুঁজে পাওয়া গিয়েছিল তাহলে? না, চরণদাস বেদনার্থ গলায় বলে, তার মৃতদেহ খুঁজে পেয়েছিলাম। কর্তা, মৃতদেহ। সে কি? আমি স্বাভাবিকভাবেই চমকে উঠলাম। মৃতদেহ? হ্যাঁ কর্তা, হ্যাঁ। কেউ বা কারা তাকে নৃশংসভাবে মেরে রেখে দিয়ে গেছে। কোনো ধারালো অস্ত্র দিয়ে এক কোপে তার গলা কাটা হয়েছে। শরীরের বিভিন্ন অঙ্গে অত্যাচারের সাপ স্পষ্ট। শরীরের পোশাক আশাক কেউ ছিন্ন ভিন্ন করে দিয়েছে। নিরুপমা কারো ধর্ষণের শিকার হয়েছে কর্তা, ধর্ষণের শিকার। তা এক দেখাতেই বোঝা যায়। ধর্ষণের পরে তার গলা কাটা হয়েছে। একবার ভাবেন কি বিভৎস। আরও একটা বিষয়, দেহে আমরা সকলেই বাক হয়ে যাই। তার শরীরের বিভিন্ন স্থান থেকে মাংস খুলে নেওয়ার চিহ্ন দেখতে পাইছি। মানে খেয়ে নেওয়া বলছি এই কারণে, ওই ক্ষেতের চারপাশে বড় বড় দাঁতের দাগ ছিল। আমাদের গ্রামে কোনো হিংস্র পশু কিছুই নেই, তাই আমরা সকলে সম্বিত হয়ে যাই। নিরুপমাতেই এই ঘটনা শেষ হয়ে গেলে আমরা ভাবতাম কোনো বিকৃত পুরুষের কাজ এটা, কিন্তু তখনও জানতাম না এইটা শুরু। কি রকম? আমি অধীর আগ্রহে চরণদাসের দিকে তাকিয়ে থাকি। সেই দিন অমাবস্যা ছিল। এরপর থেকে পরপর 5টা অমাবস্যায় এই আমাদের গ্রামের কোনো না কোনো মহিলাকে সন্ধেবেলায় এমন অবস্থায় পাওয়া গেছে। হুবহু এক দশা, কাটা গলা, ধর্ষণ আর শরীরের মাংস খুবলে খেয়ে নেওয়ার চিহ্ন। ক্রমেই ভয়ে আমাদের বাড়ির মেয়ে বউরাও ঘর থেকে বেরোনো বন্ধ করে দিল। কিন্তু এভাবে তো অধিক দিন চলতে পারে না। গেল মাস, তার আগের মাসে অমাবস্যার সন্ধেবেলা এই দিনু দলুইয়ের ছোট মেয়ে বাড়ির পিছনে বিড়ালের ডাক শুনে তাড়াতে গেছে। রান্নাঘরের বড় মাছের ঝোল করে রাখা ছিল। বিড়ালে এসে মুখ দিলে সব নষ্ট হবে এই ভেবে তার মাও ঘরের মধ্যে ছিল। ঠাকুর এই বাড়ির সামান্য পিছনেই তো যাচ্ছে, এই ভেবে মেয়েকে আর বাধা দেয়নি। আহা, দিন কয়েক হলো তার বিয়ে হয়েছে। লক্ষ্মী প্রতিমার মতো মুখ ছিল লক্ষ্মী প্রতিমার মতো মুখ ছিল মেয়েটার। সেই মেয়ের কিছুক্ষণ পরে সে ফিরছে না দেখে তার মা খুঁজতে গিয়ে দেখে তার অবস্থাও একই হয়েছে। বড়ই করুণ সে দৃশ্য ঠাকুর, বড়ই করুণ সে দৃশ্য। দিনুর বউ কেমন পাগল পাগল দশা, সারাদিন কপাল চাপড়ায় আর ইনে বিনে কাঁদে ঠাকুর, ইনে বিনে কাঁদে। আপনারা এর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেননি? আমরা নই, মা বিশাল লক্ষ্মী করছেন। লোকটা গর্ভগৃহের দিকে ফিরে ভক্তি ভরে প্রণাম করল। দিন কয়েক আগে আমাদের গ্রামে এক তান্ত্রিক এসে হাজির হন।
একেবারে অযাচিতভাবে। আমরা সকলে তখন এই ঘটনার প্রায় দিশাহীন অবস্থা হয়ে পড়েছে। তিনি এসে আমাদের গ্রামের প্রধানকে বললেন তিনি নাকি স্বপ্নাদেশ পেয়েছেন এই গ্রামে বিশালাক্ষী মন্দিরে সেবক হবে এবং এই গ্রামের ওপর নেমে আসা বিপর্যয় তাকেই দূর করতে হবে। আমরা যেন হাতে সাঁত পেলাম। না চাইতেই এত বড় উপকার কে করে বলুন তো ঠাকুর? এখনকার দিনে কি কেউ এমন করে? আমার কেন জানি না একটু সন্দেহ হলো। ঈশ্বরের কৃপায় আমার একটা ক্ষমতা আছে। কোনো বিপদের আজ পেলে আমার ভিতর থেকে কেউ আমাকে সচেতন করে তোলে। তারপর আমি চরণ দাসকে প্রশ্ন করি, তিনি এখন কোথায়? তার আসার পরে কি কোনো গ্রামে এই ঘটনা ঘটেছে? তিনি সব বন্ধ করতে পেরেছেন তো? না না, তিনি আসার পরে তো আর অমাবস্যা পড়েনি, তবে তিনি আমাদের আশ্বাস দিয়েছেন এই অমাবস্যাতেই তিনি তার শেষ দেখে ছাড়বেন। তার আগে অবধি আমাদের মন্দিরে প্রবেশ নিষিদ্ধ করেছেন। অমাবস্যার রাতেই যা হওয়ার হবে। আর আগামীকাল অমাবস্যা। আমরা দুজনেই একসঙ্গে বলে উঠি, তা সেই সেবক এখন কোথায়? আশেপাশে চোখ মেলেও কাউকে দেখতে না পেয়ে আমি প্রশ্ন করলাম, আজ রাতে তিনি কোনো এক যজ্ঞ কইবেন, তার জন্য প্রয়োজনীয় উপাচার সংগ্রহ করতে গিয়েছেন। তিনি এখন এখানে উপস্থিত নেই। চরণবাবু, আপনাকে একটা অনুরোধ করব। আমি বিনীত গলায় বলি, হ্যাঁ বলুন না ঠাকুর, বলুন না, কি জানতে চান বলুন। চরণ দাস সাগ্রহে আমার দিকে তাকায়। আপনি এক্ষুনি গ্রামে ফিরে যান, সকলকে সতর্ক করে দিন আজ আর আগামীকাল যেন সন্ধ্যের পরে কেউ বাড়ি থেকে না বের হয়। বাকিটুকু মা বিশালক্ষীর ওপরই নয় ছেড়ে দিন। আমার কণ্ঠস্বরে কি ছিল জানি না, তবে চরণ দাস সন্ত্রস্ত হয়ে মাথা নাড়িয়ে উঠে পড়ল। সে চলে যেতে উদ্যত হয়ে উঠল। আমি তাকে ডেকে বললাম, আমি যখন বুঝবো যে বিপদ কেটে গেছে তখন না হয় আপনাদেরকে ডেকে নেব। তার আগে কোনো মতেই ঘরের বাইরে কেউ যেন পা না রাখে। বেশ বেশ, তাই হবে, তাই হবে বলে সে গ্রামে যাওয়ার পথ ধরল। সে চলে যেতেই কি মনে হতে মন্দিরের গর্ভগৃহের ভিতরে গিয়ে ঢুকি। সেই সেবক আসা অবধি নাকি মন্দিরে প্রবেশ করা যাবে না। এ আবার কেমন অবস্থা? মায়ের মন্দির তো সকলের জন্যই সর্বদা উন্মুক্ত থাকারই কথা। মায়ের কাছে তার সন্তান তো আসবে, তাতে বাধা কোথায়? কেউ কেন এভাবে প্রবেশ নিষিদ্ধ করতে পারে? এসব 7-5 ভাবতে ভাবতে গর্ভগৃহে পা দিতেই কেমন একটা চমকে উঠলাম। কোথায় মা বিশালক্ষীর পাষাণ প্রতিমা? এখানে তো একটা অদ্ভুত দর্শন দেবীর ছোট্ট একটা মূর্তি রাখা। বিকট দর্শনা সেই দেবীর লকলকে জীব বেরিয়ে এসেছে বুক অবধি। চোখের দৃষ্টিতে পাপ আর ঘৃণার মিশ্রণ। কোণে দেখি এই মূর্তির 7টা হাত, 4টে হাতে বিভিন্ন অস্ত্র, আর বাকি 3টে হাতে নগ্ন নারী মূর্তি, চুলের মুঠি ধরে ঝোলানো। দেবী মূর্তি নিজেও নগ্ন। একটা নরকরটির উপর এক পা স্থাপন করে হিংস্রভাবে দাঁড়িয়ে আছে সে। এমনভাবে দেবী মূর্তি আমি আজ অবধি কখনো দেখিনি। তবে এ যে কোনো শুভ শক্তি সম্পূর্ণ দেবী নয় তা স্পষ্ট বোঝা যায়। তার সামনে প্রস্তুত করা হচ্ছে যজ্ঞ বেদী। বেদীর চতুর্দিকে মেঝেতে রক্ত দিয়ে কোনো এক যন্ত্র আঁকা। সেই নারীদের রক্ত নয় তো? আচ্ছা, তোমরা যন্ত্র জানো তো, যে জ্যামিতিক কল্পনা নির্দিষ্ট কোনো দেবীর শক্তির প্রতীক হয়? মূর্তি ছাড়াও তান্ত্রিকগণ এই যন্ত্রের মধ্যেই শক্তিকে আহ্বান করে আরাধনায় লিপ্ত হয়। আমি ভালো করে খুঁটিয়ে দেখতে শুরু করলাম ওই যন্ত্রটিকে। কিছুক্ষণ মন দিয়ে লক্ষ্য করতেই
আসল ব্যাপারটা বুঝতে পারলাম। কিন্তু মূল রহস্য ভেদের সময় এখনো কিন্তু আসেনি। এর জন্য সূর্যাস্ত অবধি অপেক্ষা করতে হবে। আমি কেবল ছোট্ট একটি কাজ করে গর্ভগৃহ থেকে বেরিয়ে এলাম। মন্দির থেকে বেরোতে যাব, ঠিক এমন সময় দেখলাম একটা বাচ্চা মেয়ে আমার সামনে এসে দাঁড়িয়ে আছে। একটু ইতস্তত করে তাকে জিজ্ঞাসা করলাম, কে মা তুমি? এমন ভর দুপুর বেলায় এমন খোলা স্থানে ঘুরে বেড়াচ্ছ কেন? মেয়েটি আমার কথার কোনো উত্তর দিল না। আমার এই কথা শুনে সে গুটি গুটি পায় উল্টো মুখে হাঁটতে লাগলো। আমিও যেন সম্মোহিতের মতো তার পেছন পেছন এগিয়ে চললাম। খানিক এগোবার পর দেখলাম বাচ্চা মেয়েটি আমাকে এক জলাশয়ের ধারে এনে ফেলেছে। চারিদিকটা কেমন একটা শুনশান। প্রকাণ্ড একটি জলাশয়ের ওপর প্রান্তে বাঁশঝাড়ের ঘন ঝোপ বিস্তৃত রয়েছে। অদ্ভুত বিষয়টি হলো, এই যে প্রকাণ্ড জলাশয়ের মধ্যে জলের এক ফোঁটাও কিন্তু নড়াচড়া নেই। প্রকৃতিতে যতই হাওয়া থাকুক না কেন, স্বচ্ছ কাচের মতো জলটা নিস্তরঙ্গ হয়েই রয়েছে। একটা অশুভ উপস্থিত টের পেলাম। হঠাৎই সেই বাচ্চা মেয়েটি বলে উঠল, ওইখানে ওইখানে লুকিয়ে আছে। অবাক হওয়ার আরো বাকি ছিল। দেখলাম, বলা ভালো শুনলাম, বাচ্চা মেয়েটির গলা থেকে এক পূর্ণবয়স্কা নারী কণ্ঠের আভাস। কি অদ্ভুত সেই গলার স্বর! যেন প্রচণ্ড ক্ষিপ্রতার সাথে সে অসহায় হয়ে আমার কাছে সাহায্যের আর্জি জানানোর জন্য এসেছে। আমার মন বলল, বাচ্চা মেয়েটি সাধারণ কোনো মানুষ নয়। আমি তাকে জিজ্ঞাসা করলাম, ঠিক কি লুকিয়ে আছে এখানে? না, কোনো উত্তর নেই। আমি আশ্বাসের ভঙ্গিতে বাচ্চা মেয়েটিকে কাঁধে হাত দিয়ে জিজ্ঞাসা করতে যাব, ঠিক এমন সময় লক্ষ্য করলাম বাচ্চা মেয়েটির শরীর বলতে কিছুই নেই। যেন শুধুমাত্রই হাওয়া। যেন অদ্ভুতভাবে আমি আমার দুহাত দিয়ে হাওয়া স্পর্শ করলাম। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিছুটা আঁতকে উঠলাম আর বলে উঠলাম, তুমি কে মা? নিজের পরিচয় দাও। তোমার যদি একান্তই কোনো সাহায্যের প্রয়োজন থাকে, আমি তানার তান্ত্রিক। তোমাকে কথা দিচ্ছি, আমি আমার যত সাধ্য সাহায্য করব তোমাকে। তুমি বলো মা, ওভাবে চুপ করে থেকো না। কিশোরী বিভূতি, বুঝলে, পৃথিবীতে সবচাইতে দামি যদি কোনো শব্দ হয়ে থাকে, তাহলে সেটি হলো মা। কঠিন পাথরও গলে যেতে বাধ্য এই শব্দের কাছে। আমার এই কথায় মেয়েটি খানিকটা আশ্বস্ত হলো এবং বলল, ওই তান্ত্রিক আমার সর্বস্ব কেড়ে নিয়েছে। আমি চাই ওর মৃত্যু হোক, স্বাভাবিক মৃত্যু নয়, অস্বাভাবিক মৃত্যু হোক। মেয়েটির মুখে এই কথা শুনে বুঝলাম ওর সাথে গুরুতর কিছু ঘটেছে। কিন্তু ওই বাচ্চা মেয়েটির শরীরে যে রয়েছে সে কোনো সাধারণ নারী নয়। আকাশ পাতাল চিন্তা করছি, হঠাৎই দেখলাম মেয়েটি প্রায় বিদ্যুতের গতিতে দৌড়ে উধাও হয়ে গেল দূরের ওই বাঁশঝাড়ের মধ্যে। মনস্থির করলাম একবার চরণদাস বাবুর সাথে কথা বলতে হবে। সময় নষ্ট না করে দৃঢ় পায়ে এগিয়ে চললাম চরণদাসের বাড়ির উদ্দেশ্যে। দীর্ঘক্ষণ হাঁটার পর শেষমেশ উপস্থিত হলাম চরণদাসের গৃহের সামনে। তার নাম ধরে ডাকতেই লোকটি বেরিয়ে এসে বলল, ঠাকুর, 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 কিছু কি উপায় পেলেন ঠাকুর? কিছু কি উপায় পেলেন? না না, আপাতত কিছু উপায় হয়নি, কিন্তু তোমার কাছে একটা গুরুত্বপূর্ণ কথা জানার আছে। কি কথা? কি কথা বলুন না ঠাকুর মশাই, কি কথা বলুন। বলছি, তার আগে তুমি এটা বলো তো যে তোমাদের গ্রামে সবচাইতে বৃদ্ধ ব্যক্তি কে কে আছে? সবচাইতে বৃদ্ধ ব্যক্তি, বৃদ্ধ ব্যক্তি বলতে ওই মাঝি পাড়ার দিকে
হারান মাঝির বয়স 80-র উপরে হবে। আর গ্রামের শেষ প্রান্তে একেবারে ওই তরুচরণ খুড়োর বয়স হবে ওই 92। ঠাকুর, হঠাৎ এই প্রশ্ন, মানে গ্রামের বুড়ো মানুষকে কি কোনো কাজে দরকার? আপনি আমায় বলুন না, আমি যদি গ্রামের ভালো কিছু করতে পারি তাইলে তো আমারও ভালো লাগবে। তোমাদের গ্রামে সবচাইতে বৃদ্ধ ব্যক্তির সাথে একটু কথা বলার আছে আমার, অনেক কিছু জানার আছে। নচেত আমি কোনো সাহায্যই তোমাদের করতে পারবো না। কিন্তু এইটুকু বুঝেছি, তোমাদের ওই বিশালক্ষী মন্দিরের মধ্যে গুরুতর কিছু ঘটেছে, যা ঘটা কিন্তু উচিত নয়। আচ্ছা, আপনি কি এই মানে এখনই ওনাদের সাথে দেখা করতে চান? হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব ততই ভালো, ততই মঙ্গল। আমাকে একটিবার নিয়ে চলো হারান মাঝি আর তরুচরণ খুড়োর বাড়িতে। আচ্ছা, তবে তাই চলুন ঠাকুর, আমি আপনাকে সাথে করে নিয়ে যাচ্ছি, কোনো অসুবিধা আপনার হবে না। এ কথা বলে চরণ দাস আমাকে সাথে করে নিয়ে গেল মাঝি পাড়ার উদ্দেশ্যে। ইতিমধ্যে ধীরে ধীরে সূর্য অস্তগামীও হচ্ছে। মনে মনে একটাই বিপদ ঘণ্টা বাজতে লাগলো যে আমার কৌতূহলের কারণে চরণ দাসের যেন কোনো বিপদ না হয়। প্রায় 1.5 ঘন্টা হাঁটার পর গিয়ে উপস্থিত হলাম মাঝি পাড়ায় হারান মাঝির বাড়িতে। পরিত্যক্ত ছোট মাটির একচালা ঘর, ঘরের সামনে প্রশস্ত উঠান, উঠানের মধ্যে একটি বাঁশের খুঁটিতে খান কত মাছ ধরার জাল ঝুলছে। এই দেখে আমি চরণ দাসকে প্রশ্ন করলাম, আচ্ছা চরণ দাস, এই হারান মাঝি কি এখনো মাছ ধরেন? না ঠাকুর, আগে তিনি এখন যথেষ্ট বৃদ্ধ হয়েছেন। তার ছেলে আছে না রমাকান্ত, ওই এখন এই সবের দেখাশোনা করে, মাছ ধরে, পুকুরে জাল ফেলে। আপনি চলেন। বেশ, বুঝলাম। এর চেয়ে বেশি কথা বাড়ালাম না। চরণ দাস হারান মাঝির উদ্দেশ্যে হাঁক পারল। এই তো ঠাকুর, ওনার বাড়ি চলে এসছে। হারান বুড়ো, আরে ও হারান বুড়ো, রমা তোর বাবা আছে নাকি বাড়িতে? থাকলে একটু ডেকে দে না, একজন উনি ব্যক্তি দেখা করতে এসছেন। খানিক ডাকাডাকির পর ভেতর থেকে হারান বুড়ো বেরিয়ে এলো আর বলল, কে বাপু? ও চরণ এলি? তা মরার খবর নিতে এসছিস নাকি রে? আরে নানা খুড়ো, তেমন কিছু ব্যাপার না। তোমার সাথে ইনি একটু দেখা করতে এসছেন। ইনি মস্ত বড় গুণিন, এনার নাম তারানাথ তান্ত্রিক। খুব ভালো মনের মানুষ, খুব ভালো। আমাদের গ্রামে ইদানিং যা ঘটছে, মানে আমরা তো ত্রস্ত হয়ে যাচ্ছি। ইনি আপনার সাথে কিছু কথা বলে কিছু জানতে চান, কিন্তু কি জানতে চান সেটা আমারে বলেন নাই। আপনি একটু শোনেন তো। এই ঘাটের মরার গেছে, আর কি জানার আছে? বললাম, অনেক কিছুই জানার আছে। নমস্কার, আমার নাম তারানাথ তান্ত্রিক। আমি সামান্য ভবঘুরে মাত্র, সাধু সঙ্গে কিছু ক্ষমতাও লাভ করেছি, এই যা। বুঝলাম। তা কি জানতে চান আমার কাছ থেকে? প্রশ্ন করলেন বৃদ্ধ। আমি চরণ দাসকে বাইরে দাঁড়াতে বলে বুড়োর সঙ্গে তার ঘরে গিয়ে বসলাম। অনেকক্ষণ থেকেই মাছের একটা আষ্টে গন্ধ টের পাচ্ছিলাম। সেই গন্ধটা যেন কয়েক গুণ বেড়ে যেতে লাগলো। বৃদ্ধের ঘরে প্রবেশ করতেই বৃদ্ধকে প্রশ্ন করলাম, আচ্ছা, আপনাদের গ্রামে বহু বছর আগে এমন কিছু ঘটেছিল কি? মানে কোনো যুবতী মেয়ে তার প্রেমিকের প্রলোভনে পড়ে কি কোনো আত্মহত্যা করেছিল? মনে মনে যা সন্দেহ করছিলাম ঠিক তাই হারান বুড়ো বলল। সে প্রায় বছর 40 আগের কথা। আমাদের গাঁয়ের জমিদার মশাই ভূপতিনাথ বাবুর মেয়ে একটি ভবঘুরে ছেলেকে ভালোবেসে ফেলে। সে যে ছেলেটিকে ভালোবেসেছিল সেই ছেলেটি গুপ্ত বিদ্যায়
পারদর্শী ছিল, মানে টুকটাক কালো জাদু টাদু জানত। গোটা গ্রামে ছেলেটির পরিচয় ছিল কালকেতু নামে। ছেলেটি যে কোন ধর্মের সেটা কেউই জানতো না। পরে জানা যায় ওই ছোকরা জমিদার বাবুর মেয়ের ওপর বান মেরেছিল। ফলে মেয়েটিও তার প্রলোভনে এসে কালকেতুকে ভালোবেসে ফেলে। কিন্তু জমিদার মশাই এক ভালো পাত্র দেখে তার মেয়ের বিয়ে দিয়ে দেন। মেয়েটিও কালকেতুর মায়া কাটিয়ে উঠতে পেরেছিল এক যোগী বাবার আশীর্বাদে। কিন্তু পরবর্তীকালে বিয়েটা হয়ে যাওয়ার পর মেয়েটি যখন তার স্বামীকে নিয়ে গ্রামে আসে, সেই দেখে কালকেতুর রাগে ক্ষোভে ফেটে পড়ে এবং মেয়েটির অনিষ্ট করার জন্য ডাকিনী বিদ্যা প্রয়োগ করে। ততদিনে সে এই গুপ্ত বিদ্যায় আরো শক্তিশালী হয়ে উঠেছিল এবং এই ডাকিনী বিদ্যার ফলে জমিদার বাড়ির প্রত্যেক সদস্য একে একে মারা যায়, আর প্রত্যেকের মৃতদেহ খুঁজে পাওয়া যায় আমাদের বিশালক্ষী মন্দিরের উত্তরের দিকে যে জলাশয় আছে ওইখানে। এর চেয়ে বেশি আমি কিছু জানি না বাবু, আমি কিছু জানি না। প্রায় অনেকক্ষণ একভাবে কথাগুলো বলার পর বৃদ্ধ একটা দীর্ঘশ্বাস নিল। বুঝলাম কোনো কারণে মেয়েটির অতৃপ্ত আত্মা ওই জলাশয়ে বন্দি রয়েছে এবং আজ সকালে বাচ্চা মেয়েটির রূপ ধরে যে আমার কাছে এসেছিল সে আর কেউ না, ওই হলো জমিদার বাবুর মেয়ের আত্মা। মোটামুটি আমার যা জানার ছিল তা হারান বৃদ্ধর কাছ থেকেই জানতে পারলাম। বাইরে বেরিয়ে এসে দেখি চরণ দাস একভাবে দাওয়ায় বসে আছে। তাকে উদ্দেশ্য করে বললাম, চলো বাড়ি ফিরে যাওয়া যাক। যা জানার তো তা জানা হয়েই গেছে, তবে কি বলেছিলাম সেটা মনে আছে তো? আগামী 2 দিন যেন কেউ বাড়ির বাইরে না বের হয়। একে হ্যাঁ ঠাকুর, বেশ মনে আছে, দিব্যি মনে আছে। চরণ দাস আর আমি দুজনে মিলে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। চরণ দাস তার বাড়িতে ঢুকে যেতেই আমি গিয়ে উপস্থিত হলাম বিশালক্ষীর মন্দিরের কাছে। কিন্তু ধীরে ধীরে সন্ধে নেমে আসছে। আমি মধুসুন্দরী দেবীর নাম দিয়ে ধ্যানে বসলাম, আর ধ্যানের মাধ্যমে কি দেখতে পেলাম জানো? একথা বলে সহসাই তারানাথ থেমে গেল। আমাদের জিজ্ঞাসু চোখ তারানাথের দিকে আবদ্ধ। তারানাথের মুখে একটা ফন্দিফিকির খেলে গেল। এর অর্থ কি সেটা বেশ ভালোভাবেই বুঝলাম। এবার তারানাথের একটা পাসিং শো চাই। 7-5 না ভেবে পকেট থেকে একটা সিগারেট বের করে তারানাথের হাতে দিয়ে বললাম, কি দেখলেন ঠাকুরমশাই ধ্যানের মাধ্যমে? তারানাথ আমার হাত থেকে সিগারেটটা গ্রহণ করে তাতে চকাত শব্দে অগ্নি সংযোগ করে একটা মোক্ষম টান দিল। এক গাল ধোঁয়া ছেড়ে পাশে থাকা নারকেলের মালায় সিগারেটের ছাই ফেলতে ফেলতে তারানাথ বলল, এরপর দেখলাম ঘন কুয়াশায় ঢাকা এক নিঝুম রাত। গায়ের মেঠো পথ ধরে একটি নারী মূর্তি এগিয়ে চলেছে নিরুদ্দেশ্যের পথে। শেষমেশ সেই নারী মূর্তি গিয়ে উপস্থিত হলো বিশালক্ষীর মন্দিরের উত্তর প্রান্তের ওই দীর্ঘ জলাশয়ের ধারে। নির্বিকারভাবে 1 পা 2 পা করে জলাশয়ের মধ্যে সহাসই নামতে শুরু করলো সেই নারী মূর্তিটা, যেন সে তার স্বাভাবিক জ্ঞানে নেই। এরপর দেখতে দেখতে গলা অবধি সে জলে নেমে গেল। হঠাৎই দেখলাম নারী মূর্তির পেছনে এসে উপস্থিত হয়েছে এক যুবক। কুয়াশা ভেদ করে চাঁদের আলো পড়ছে গোটা জলাশয়ের ধারে। সেই আলোতে স্পষ্ট দেখতে পেলাম ওই যুবকের দেহখানি।
কুচকুচে সেই কালো চেহারার মানুষ, চোখে মুখে ধূর্ততার ভাব স্পষ্ট। মেয়েটির ওইভাবে জলে নাওয়া যেতেই যুবকটি যেন আনন্দ বোধ করছে। যুবকটির ঠোঁটের কোণে লেগে রয়েছে এক ধূর্ত হাসি। বুঝতে বাকি রইল না এই যুবকটি হলো কালকেতু। আর যেই মেয়েটি একা একা করে নিশ্চিত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, সেই মেয়েটির আর কেউ নয়, সেই জমিদার বাবুর মেয়ে। এহেন দৃশ্য দেখার পর আমি ধীরে ধীরে চোখ খুললাম। একটা দীর্ঘশ্বাস ছেড়ে আমি আবার ধ্যানে নিমগ্ন হলাম। এবার আমি দেখলাম এক ভিন্ন দৃশ্য, কিছুটা সেই বায়োস্কোপের ছবির মতনই স্পষ্ট আমার চোখে ধরা দিল সেই দৃশ্যটা। তবে কিশোরী বিভূতি, তোমরা তো অনেকক্ষণ ধরে শুনছই, কি দেখলাম জানো? তারানাথের কথার মাঝেই হঠাৎই কিশোরী বলে উঠল, এইবার আপনি কি দেখতে পেলেন ঠাকুরমশাই? খোলসা করে বলুন না, ধৈর্যের বাঁধ যে ভেঙে যাচ্ছে আমার। কিশোরী, একটু ধৈর্য ধরে বসো দেখি বাবু। গল্পের মাঝে ব্যাঘাত ঘটানো কি তোমার কর্তব্য হয়ে দাঁড়িয়েছে? আমার এই কথায় কিশোরী খানিকটা কাচুমাচু হয়ে গেল। তারানাথ এবার খানিকক্ষণ চুপ করে রইল। বোধহয় গল্পের পরবর্তী অংশটা মনে মনে খানিকটা সাজিয়ে নিচ্ছেন। তারানাথের কাছে আসা যাওয়ায় ওনার এই ভাবভঙ্গিগুলো আমরা খুব ভালোভাবেই আয়ত্ত করতে পেরেছি। যাই হোক, এবার দেখলাম চারি এসে আমাদের আর এক প্রস্ত চা দিয়ে গেল। দুজনে সুরুত সুরুত করে পেয়ালায় চুমুক দিলাম। বাইরে এতক্ষণে বৃষ্টিটা কিছুটা ধরে এসেছে, তবুও দূরে সামান্য মেঘের গর্জন শোনা আর এলোমেলো দমকা বাতাসে তারানাথের বৈঠকখানার জানলার পাল্লাগুলো দুমদাম করে শব্দ করছে। মনে মনে ভাবলাম, কিশোরীর চরিত্রটা খানিকটা জানলার পাল্লার মতো। গল্পের মাঝে ব্যাঘাত ঘটানো ছাড়া ওদের আর কাজ নেই। যাই হোক, পাশে থাকা নারকেলের মালায় সিগারেটের ভগ্নাবশেষটা গুজে তারানাথ ফের বলতে লাগলো, আমি দেখলাম কালকেতু নামের যুবকটিকে গ্রামবাসীরা সবাই মিলে মারধর করছে। একজন জীর্ণ চেহারার লোক এসে কালকেতুর ঘন কৃষ্ণ বর্ণ মুখে খানিকটা কালি মাখিয়ে দিয়ে চলে গেল। জুতো ঝাঁটা দিয়ে গ্রামবাসীরা সকলে মিলে বেদম প্রহার করতে লাগলো যুবকটির উপরে। এবার আমি বুঝলাম, একে একে 2 আর 2 2 4 হলে হিসাবটা মিলল। 40 বছর আগের ঘটনা পরিপ্রেক্ষিতে এই কালকেতু নামের যুবকটি আবার এই গ্রামে ফিরে এসেছে তান্ত্রিক রূপে। বলা ভালোই, নিম্নমানের তন্ত্র সাধনা শিখে সে আরও ক্ষমতাশালী হয়েছে এবং তার মূল উদ্দেশ্য অপশক্তির সাহায্যে গোটা গ্রামকে উজাড় করে দেওয়া। সেই রাতটা আমি মন্দিরের চাতালে শুয়ে জিরিয়ে নিলাম। আমি জানতাম আজ ওই মন্দিরে ওই তান্ত্রিক অর্থাৎ কালকেতু আর আসবে না। সে তার যৌগের সরঞ্জাম করতে বেরিয়ে গেছে। আগামীকাল আমাবস্যা। পরের দিন সকাল হতে না হতেই চরণ দাসের দেখা পেলাম। সে এসে আমাকে কিছুটা ফলমূল দিয়ে গেল। আমি মনস্থির করে রেখেছি, এই মন্দির চত্বর ছেড়ে আমি আর এক মুহূর্তও কোথাও নড়াচড়া করব না। সেই দিন দ্বীপ্রহরে আমি মন্দিরের গর্ভগৃহে একটি যজ্ঞ করলাম, দেবী বিশালক্ষীর যজ্ঞ। যজ্ঞের সমস্ত সরঞ্জাম চরণ দাসকে বলে দেওয়ায় সে আমাকে এসে দিয়ে গেল। বেশি কিছু নয়, যজ্ঞ ডুমুরের কচি পাতা, খানিকটা আতপ চাল, মাঝখান থেকে ভেঙে যাওয়া সুপুরি গাছের মূল এবং আরও কয়েকটা ছোটোখাটো জিনিসপত্র। সেই দিয়ে আমি যজ্ঞ শুরু করলাম। যজ্ঞের মধ্যেই বারে বারে বাধা আসতে লাগলো। বেশ ভালোভাবেই বুঝতে পারলাম এই মন্দির অশুভ শক্তির আচ্ছন্নে আবদ্ধ রয়েছে। সেই শক্তিকে যে করেই হোক আমাকে কাটাতে হবে। মন্দিরের ঠিক মাঝখানে
যে যন্ত্র আমি আবিষ্কার করেছিলাম, অর্থাৎ অশুভ শক্তিকে আহ্বান জানানোর যে যন্ত্র আমি দেখেছিলাম, সেইটাই নিষ্কৃত করার জন্যই উদ্ধার করলাম। তারপর মন্দিরের কাছাকাছি কালকাসুন্দে গাছে বিশাল ঝোপ। সন্ধে না হওয়ায় সেই ঝোপের কাছে গিয়ে লুকিয়ে রইলাম। মাথার উপরের আকাশ ক্রমশ নীল থেকে বেগুনি, বেগুনি থেকে কালচে ধূসর হতে লাগলো। এক ঝাঁক বন টিয়া এক গাছের মাথা থেকে অন্য গাছের মাথায় গিয়ে বসার সঙ্গে সঙ্গেই কারোর পায়ের আওয়াজ পেলাম। মন্দিরের কাছাকাছি কেউ যেন একটা এগিয়ে আসছে। ঝোপ থেকে উকি মেরে দেখতে পেলাম সেই তান্ত্রিক, যে নিজেকে বিশালক্ষী মন্দিরের সেবক বলেই পরিচয় দেয়। এই গ্রামের অনিষ্ট করতে এসেছে সে। তার পরনে রক্তাম্বর, দীর্ঘদেহ, রক্তচক্ষু, শরীরের ভস্যের প্রলেপ, গলায় ক্ষুদ্র ক্ষুদ্র মানবস্তি নির্মিত মালা, বুকের কাছে একটা বড় সড়ো পুটলিতে কিছু এনে সে গর্ভগৃহের মধ্যে ঢুকে গেল। কিছুক্ষণ পর যখন বেরিয়ে সে এলো, তখন তার হাত না খালি। বুঝতে পারলাম আজ রাতের যক্ষের উপকরণ। এরপরে সে চারপাশে সতর্ক দৃষ্টিতে তাকায়। কেউ কোথাও নেই, কেউ তাকে দেখছেও না। এই সব বিষয়ে সে যখন নিশ্চিত হয়ে গেল, তখন শুরু হলো তার আসল লীলা। গ্রামের রাস্তা ধরে সে হাঁটতে শুরু করলো। আজ গ্রামের এই পথ নির্জন। তার পিছন পিছন আমিও হাঁটতে শুরু করি। অন্ধকার ক্রমশ ঘনীভূত হচ্ছে। নিজের প্রতি অতিরিক্ত আস্থা জন্মে গিয়েছিল বলেই মনে হয় সে আর পেছন ফিরে তাকানোর চিন্তাও করল না। আমিও নিরাপদ দূরত্ব রেখে তার পিছু পিছু চলতে শুরু করলাম। কিছু দূর গিয়েই একটা ফাঁকা মাঠ দেখতে পেলাম। সেই তান্ত্রিক ওই মাঠের দিকে মুখ করে দাঁড়িয়ে দুর্বোধ্য শব্দে কিছু মন্ত্র উচ্চারণ করতে লাগলো। আর কি বলবো তোমাদের হে, লাখে লাখে মশা যদি একসঙ্গে উড়ে আসে, তার চেয়ে 10 গুণ পিন পিন শব্দে একটা কালো হওয়া মাঠের মাঝখানে হঠাৎ সৃষ্টি হয় সেই তান্ত্রিকের দিকে আসতে লাগলো। ক্রমশ এগিয়ে আসতে থাকার ফলে সেই আওয়াজের তীক্ষ্ণতা গেল বেড়ে। আমার কানের মধ্যে অস্বাভাবিক এক যন্ত্রণা শুরু হলো। সেই পৈশাচিক শব্দে আমি যেন আর সহ্য করতে পারছি না। তান্ত্রিকের কাছাকাছি এসে সেই আবছা কালো বাতাস এক দানবের অবয়ন ধারণ করল। শূন্যের মধ্যে ভেসে রয়েছে সেই অবয়ব। বাতাসের মতোই ভাঙছে, গড়ছে, আবার ভেঙে যাচ্ছে শতখণ্ডে। পুনরায় দানবের রূপ ধারণ করছে। তান্ত্রিক তার ডান হাতের তর্জনী তুলে কিছু নির্দেশ দিতেই সেই বাতাস দানব সজোরে ছুটে গেল দিঘির ধার বরাবর। কোনো অমঙ্গলের আশঙ্কায় আমার বুক কেঁপে যায়। নিশ্চয়ই সেখানে কোনো মহিলা আছে। আজ এই মুহূর্তে আমি যদি কোনো পদক্ষেপ না নিই, তাহলে তার আজকে শেষ দিন। এ হতে দেওয়া যায় না। গাছের আড়াল থেকে বেরিয়ে তান্ত্রিকের পেছনে এসে দাঁড়াই। তৃপ্ত কণ্ঠে উচ্চারণ করলাম দেবী মন্ত্র। মন্ত্রপুত্র পুষ্প আমার কাছেই ছিল। সেটাই নিক্ষেপ করলাম বাতাস দানবকে উদ্দেশ্য করে। বিকট এক পুরুষালী আর্তনাদ ভেসে এলো দিঘির ধার থেকে। দমকা এক ঝড় উঠল সহসা। শো শো শব্দে খ্যাপা সারের মতো বাতাস এলো পাথরই ছুটে চলল আমার চারপাশে। বাতাস দানবকে যে আঘাত আমি হেনেছি, তা উপযুক্ত স্থানেই লেগেছে। চিরতরে বিলীন হয়ে যাওয়ার আগে সেই দানব আমার ক্ষতি করতে চাইছে, কিন্তু আমার গাত্র বন্ধন করা আছেই। সেই বাতাস আমাকে স্পর্শ করতে পারে না। কিন্তু কিছুক্ষণ পরেই বাতাসের তাণ্ডব থেমে যাওয়াতেই দেখতে পেলাম আমার অন্তরাত্মা চমকে উঠল।
মরার আগে অবধি সেই বাতাস দানব তার মালিকের আজ্ঞা পালন করেছে। আমাদের সামনে মাটিতে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে একটি নারী, বিশ্বস্ত তার পোশাক আশাক, বাতাসের ফলে এলোমেলো হয়ে যাওয়া ভিজে চুল লেপ্টে আছে মুখের সঙ্গে, শরীরে ভিজে কাপড় সেটে বসা। নিশ্চয়ই এই মেয়ে দিঘিতে গা ধুতে গেছিল, তাকেই তুলে এনেছে সেই বাতাস দানবটি। এমন ঝড়ে সে উড়ে এসে তান্ত্রিকের সামনে পড়ায় সেই মেয়েটি হকচকিয়ে গিয়েছে। সে উদ্ভ্রান্তের মতো একবার আমার দিকে তাকায় আর একবার তান্ত্রিকের দিকে। তান্ত্রিক ততক্ষণে আমার দিকে তাকিয়ে নিয়েছে। কে তুই অধম? আমার কাছে বাধা দিতে এসেছিস? তোর স্পর্ধা তো কম নয়। সে গর্জে ওঠে। আমি শান্ত গলায় জবাব দিলাম, আমাকে তোমার জম বলেই মনে করো। তোমার সমস্ত দুষ্কর্মের বিনাশ ঘটাতেই মা আমাকে আজ এখানে পাঠিয়েছেন। মা, মায়ের তুই কি জানিস রে? চতুর্দিকে কাঁপিয়ে কাঁপিয়ে অট্টহাসি হেসে উঠল সেই কাপালি। তারপর নিজের নর অস্থির মালা চিরে সেখান থেকে এক মুঠো অস্থি নিয়ে বিড়বিড় করে কোনো মন্ত্র উচ্চারণ করে আমাকে ছুঁড়ে মারল। আমি দেবী মায়ের একনিষ্ঠ ভক্ত, এমন তন্ত্রাচার আমারও করত লগত। এইসব নিকৃষ্ট মানের আঘাতে আমার কোনো ক্ষতি হতেই পারে না। সেই হাড়ের টুকরোগুলো আমার দুপাশ দিয়ে ছুটে গিয়ে মাটিতে পড়ে জ্বলে উঠল। এই দেখে তান্ত্রিক আরও ক্ষেপে যায় আর বলে উঠল, মা বিশালক্ষী তোকে কখনো ক্ষমা করবে না। এই মাকে আমি আহ্বান জানাচ্ছি। বলে মন্ত্র পড়তে যেতেই আমি এবার হেসে উঠলাম। গর্ভগৃহের ভিতরে আমি দেখে এসেছি রে মূর্খতান্ত্রিক, মায়ের প্রতিমা সেখানে নেই। তোর কোনো পিশাচিনীকে সেখানে প্রতিষ্ঠা করেছিস। তার শক্তির সঙ্গে মায়ের শক্তির তুলনা। সেই তান্ত্রিকের চোখ রেগে মেগে জ্বলে উঠল। সে নিজের চটচুট ছেড়ে আমার দিকে নিক্ষেপ করে চোখের নিমেষে সেই চটার ছিন্ন অংশ একটা নীল রঙের বিদ্যুতে রূপান্তরিত হয়ে গেল। সেই বিদ্যুৎ অবেগে আমার দিকে ধেয়ে আসে। আমিও নিজের পুটুলি থেকে মন্ত্রপুত জল বের করে ছিটিয়ে দিলাম বিদ্যুতের দিকে। হুশ করে বিশাল এক ধোঁয়ার কুণ্ডুলি আকাশের দিকে উঠে গেল। তান্ত্রিক এইবার উন্মোহ হয়ে ওঠে। সেই নারীটিকে লক্ষ্য করে এগিয়ে যায়। এদিকে সেই নারীটিও উঠে বসেছে। তার পায়ে আঘাতও লেগেছে, উঠে চলে যেতে আর পারছে না। প্রস্ত হরিণীর মতো সে এদিক ওদিক তাকাচ্ছে। তান্ত্রিক মেয়েটির চুলের মুঠি ধরে তাকে দাঁড় করায়। তার কোমরের কাছ থেকে বেরিয়ে এসেছে একটি সুতীক্ষ্ণ ছুরি। মেয়েটার গলার কাছে সেই ছুরির ফলা ঠেকিয়ে সে চিৎকার করে ওঠে আর বলতে লাগলো, জাগ্রত, জাগ্রত হবে, জাগ্রত হবে বৈশাচিক দেবগণ, জাগ্রত হও। যন্ত্রের মধ্যে অবস্থিত অলৌকিক শক্তির অধিকারিণী। জাগ্রত হও পিশাচিনী, জাগ্রত হও। তোর এই পাপাচর যন্ত্র কোনো প্রভাব বিস্তার করতে পারবে না রে দুরাচারী। তারপর আমি চিৎকার করে উঠি। তান্ত্রিকের মুখ দেখে বুঝতে পারি সে বিভ্রান্ত। তার যন্ত্র কেন কাজ করছে না, কিছুতেই তার কেন মাথায় ঢুকছে না। যন্ত্রের অঙ্কন নিখুঁত হতে হয়। চতুষ্কোণের প্রতিটি দাগ যেন পরস্পর সঙ্গে যুক্ত থাকে। কিন্তু তাকিয়ে দেখ, ঈশান কোণের ওই অংশটি আমি আজ সকালেই মুছে দিয়েছি, তুই যাতে বুঝতে না পারিস। তাই রক্তের দাগ মুছে তার পরিবর্তে ইটের টুকরো দিয়ে টেনে রেখেছিলাম। এই যন্ত্র এখন ব্যর্থ এক চিত্র মাত্র। এর মধ্যে কোনো দৈব বা দানবী শক্তিকে
আহ্বান আর জানাতে পারবি না রে। বলতে বলতেই স্থিরীকৃত মন্ত্রের দ্বারা তার চলন গমন বন্ধ করে দিই। সে মাটির পুতুলের মতো স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। মন্ত্রপুত পুষ্প ও আমার রুদ্রাক্ষের মালা তার কপালে চেপে ধরতেই সেই অন্ধকারের মধ্যে সে গুঁড়ো গুঁড়ো হয়ে মিলিয়ে যায়, আর তার কোনো চিহ্ন কোথাও খুঁজে পাওয়া যায় না। এতক্ষণ এই সমগ্র গ্রাম অন্ধকারে ডুবে গিয়েছিল। এবার আস্তে আস্তে তারাদের আলোয় চারপাশের পরিবেশটা মায়াময় লাগতে শুরু করলো। আমি নিশ্চিন্তে একটা দীর্ঘশ্বাস টেনে সকলকে ডেকে দিলাম। আপনারা এবার বেরিয়ে আসুন, বিপদ আর নেই, আসুন সকলে। আমার আওয়াজ পেয়ে গ্রামবাসীরা এবার ধীরে ধীরে সকলে বেরিয়ে আসে। চরণদাস দুলুই আমার সামনে এসে আমার দুহাত চেপে ধরল আর বলল, আপনি না থাকলে সে ঠাকুর আমাদের গ্রামে একের পর এক ঘটেই চলতো। আপনি আপনি মোদের বাঁচালেন বটে, আপনি মোদের বাঁচালেন। আমি অভয় দিয়ে বলি, ত্রাতা তো একমাত্র ঈশ্বরই হতে পারেন, আমরা নিমিত্র মাত্র। নিশ্চিন্তে থাকুন আপনারা সবাই। এই গ্রামের উপর থেকে এই তান্ত্রিকের কুদৃষ্টি এখন চলে গিয়েছে। এখানকার মায়েরা আর কোনো বিপদের কবলে পড়িবেন না। গ্রামবাসীদের মধ্যে একজন দুর্বল চেহারার মধ্যবয়স্ক মানুষ এগিয়ে আসলেন। আমি মৃদু হাসলাম। পুতুল নাচ দেখেছেন? শিল্পীকে মঞ্চের মধ্যে সশরীরে উপস্থিত না থাকলেও চলে, সে যবনিকার অন্তরল থেকে কলকাঠি নাড়ায় আর পুতুলগুলো নাচতে থাকে। আমরা তাকে দেখতেও পাই না। এই তান্ত্রিক প্রথমে গ্রামে উপস্থিত হয়নি। তার পৈশাচিক ক্ষমতা বলো, যেমন গ্রামের কাছাকাছি কোথাও উপস্থিত থেকে সে এই গ্রামের মহিলাদের অত্যাচার করতে শুরু করে। এর আগে কতজনকে যে এইভাবে তান্ত্রিকের হাতে মরতে হয়েছে তা যেন ঠিক নেই। তার সাধনায় অংশই ছিল বিবাহিতা মহিলা আর কিছু রক্তদের বলিদান। ধর্ষণ তো শুধু আর বিকৃত কামনার ফলাফল মাত্র। 15টি বলিদান পূর্ণ হলে সে আরও অলৌকিক ক্ষমতার অধিকারী হতো, কিন্তু সে আর হওয়ার উপায় নেই। আপনারা এবার মা বিশালক্ষী মন্দিরে পুনরায় মাকে প্রতিষ্ঠিত করুন। উপযুক্ত কোনো মায়ের ভক্তকে দিয়ে সমস্ত কিছু করাবেন, কিন্তু দেখবেন মা আবার আপনাদের কাছে ফিরে এসেছেন। আমাকে এইবার আজ্ঞা দিন, আমি না হয় রওনা দিই। আচ্ছা, রওনা দেওয়ার আগে আপনাদের আরেকটা কথা বলে রাখি। ওই যে তান্ত্রিকের কথা বলছিলাম, সে আর কেউ না, কালকেতু। এবার চলি তাহলে। চরণদাস সজোরে মাথা নাড়লেন। একে না 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 না, এত সহজে আপনারে মুক্তি দিব না। মায়ের উপযুক্ত ভক্ত যখন আমাদের সামনে সশরীরে আসেন, তখন অন্যত্র কেন সন্ধান করতে যাব? কি বলেন ভাইরা? আমিও আর অসম্মতি প্রকাশ করি না। মা বিশালক্ষীর গর্ভগৃহে পরের দিন সমস্ত উপাচার মেনে একটি প্রস্তর নির্মিত দেবী প্রতিমার প্রতিষ্ঠিত করে চলে আসি। যদিও কখনো সেই গ্রামে আর যাওয়াও হয়নি, আর যদি তোমরা যাও তবে তাহলে দেখতে পাবে আজও তিনি সমহিমায় বিরাজিতা। তারানাথের অভিজ্ঞতা শেষ হতে না হতে রান্নাঘর থেকে হাঁক আসে, চারি ডাকছে। আমাদের নৈশাহার প্রস্তুত। আমরা তিনজনেই উঠে পড়ি। হঠাৎ সন্ধেতে আজ আপনি শুনছিলেন তারানাথ তান্ত্রিক ও খ্যাপা কাপালিকের ঘিরে। গল্পটির কলমে সুপর্ণা চ্যাটার্জি ঘোষাল, তারানাথ ও কাপালিকের ভূমিকায় রৌনিক, চারির চরিত্রে কস্তুরী, আত্মার চরিত্রে মলিনা, গল্প পাঠে গল্পে সূত্রধর, চরণ দাস ও হারানের চরিত্রে আমি সৌরভ, শব্দগ্রহণ ও ধ্বনি পরিকল্পনায় আবির, পোস্টার ডিজাইন কৃষ্ণেন্দু। শেষ হলো আজকের নিবেদন। সঙ্গে থাকুন, আবারও এক রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরছে হঠাৎ সন্ধে।